থ্যাংক ইউ। Okay, sir. You may carry on, sir. অলরাইট, স্ক্রিন দেখা যাচ্ছে সবকিছু? Yes, sir. Everything is clear, sir. ও, থ্যাংক ইউ। ওকে, যারা আজকে ক্লাসে জয়েন করেছি আমরা শুরুতে একটু জানিয়ে দিতে চাই যে আপনারা সাথে যদি পেন অ্যান্ড পেপার থাকে ইট উড বি বেস্ট ফর ইউ, যে আপনারা ক্লাসে যে আলোচনা করবো সেগুলো আপনারা নোট নেবেন। সুযোগ থাকলে আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস অথবা নেক্সট ক্লাসে এগুলোর উপর হয়তো আমরা কুইজের ব্যবস্থা করব, যেন আপনারা প্রত্যেকটা ক্লাস থেকে কি শিখলেন সেটা আমরা যেন বুঝতে পারি। সো শুরু করি আমরা। আইএলস, আইএলস এর মানে নর্মালি আমরা যেটা জানি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনো টেস্টিং সিস্টেম। এটা খুব ইম্পর্টেন্ট না এই ইলাবোরেশনটা জানাটা, বাট স্টিল আমরা মাঝে মধ্যে দেখি যে টিচাররা জিজ্ঞেস করে থাকে যে হোয়াট ডাজ আইএলস মিন। সো আইএলস মানে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা কেন? ইংরেজির আসলে অনেকগুলো ভার্সন আছে, যেমন ইংরেজি ইজ নট, আই থিঙ্ক ইংলিশ ইজ নট আ ল্যাঙ্গুয়েজ অফ আমেরিকা ওর লন্ডন ওর অস্ট্রেলিয়া ওর কানাডা। ইংরেজিটা এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, যার ফলে ইংরেজি ভাষার অনেকগুলো ফরম্যাট আছে। আইএলস হচ্ছে সেই ইংরেজি ভাষার সেই ফরম্যাটের উপরে পরীক্ষাটা নেয় যেই ফরম্যাটটা ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়। সো ইটস নট স্পেশালি ইউজ ইন অস্ট্রেলিয়া ওর কানাডা ওর আমেরিকা ওর ইউকে, এভাবে না, বরং ইন্টারন্যাশনালি আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কমিউনিকেশনের জন্য একাডেমিক পারপাসে প্রফেশনাল পারপাসে ব্যবহার করি, মূলত সেটার টেস্টিং সিস্টেমটার নামই হচ্ছে আইএলস। আইএলসে টোটাল চারটা মডিউল আছে: লিসেনিং, রিডিং, সরি, রিডিং, এরপরে রাইটিং, স্পিকিং। এগুলো নিয়ে ডিটেইল ক্লাস হবে, আমি জাস্ট সংক্ষেপে বলে রাখি। দেল প্রোভাইড 30 মিনিটস। এখানে 40 কোয়েশ্চেন্স থাকবে। আপনি যদি 40টা কোয়েশ্চেন কারেক্ট করতে পারেন দেন ইউ উইল গেট 9 আউট অফ 9। লিসেনিং এর জন্য ব্যান্ড স্কোর হচ্ছে 9। রিডিং এর জন্য দেল প্রোভাইড ইউ 1 আওয়ার, 1 ঘন্টা তারা সময় দেবে, অ্যান্ড দেল প্রোভাইড ইউ 40 কোয়েশ্চেন্স। আপনি যদি 40 কোয়েশ্চেন কারেক্ট করতে পারেন ইউ উইল গেট 9 আউট অফ 9। তিনটা প্যাসেজ থাকে এখানে, আমি ডিটেইল যাচ্ছি না। রাইটিং এর ক্ষেত্রে দেল প্রোভাইড ইউ 1 আওয়ার, এখানে দুটো টাস্ক থাকবে, অ্যান্ড তারাও 9-এর মধ্যে আপনাকে ইভ্যালুয়েট করবে। স্পিকিং, যেটা নিয়ে আমি আজকে ডিটেইল কথাবার্তা বলবো, 10 থেকে 15 মিনিটস টাইম থাকবে পরীক্ষায়। এখানে তিনটা পার্টে আপনার টেস্টটা নেওয়া হবে, এটার জন্য ব্যান্ড হচ্ছে 9। সরি, আগে পরীক্ষাগুলো হতো ইউনো আগে পরীক্ষা হতো পেপার বেস, এখন আর পেপার বেস এক্সাম নেওয়ার সুযোগ নেই, এখন পুরোটাই কম্পিউটার বেস এক্সাম হয়ে গেছে। কম্পিউটার বেস এক্সাম হওয়ার মানে এই না যে আমাদের কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ এসছে বা অন্য কোনো চেঞ্জ এসছে, ব্যাপারটা এরকম না, বরং এখানে যেটা হয়েছে জাস্ট আগে যেটা আমরা খাতায় লিখতাম এখন সেটা কম্পিউটারে লিখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি চেঞ্জ এসছে হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে। আগে রাইটিংটা আমরা পুরোটাই খাতায় লিখতাম, এখন সেটা লিখতে হবে কম্পিউটারে টাইপ করে। সো যারা আইএলটিএস পরীক্ষা দেবেন তাদের জন্য আমার সাজেশন থাকবে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং, আজকে থেকে যারা দ্য গাইজ হু আর সিরিয়াস, তার প্রতিদিন অ্যাটলিস্ট 10 মিনিটস আপনারা টাইপ করবেন আহ, আপনার ল্যাপটপে কিংবা পিসিতে, যেখানে আপনার সুযোগ আছে সেখানে আপনার টাইপ করতে পারেন। সো আইএলটিএস পরীক্ষাটা সব মিলিয়ে আমরা দেখতে পাই 2 ঘন্টা 45 মিনিটের একটা এক্সাম, নট টু মাচ। 2 ঘন্টা 45 মিনিটের একটা পরীক্ষা হয়, আর এটার ব্যান্ড স্কোর হচ্ছে 9। আমরা 9-এর মধ্যে 7টাকে বলে থাকি একটা ডিসেন্ট স্কোর, এর চেয়ে যত বেশি ভালো পাবেন তত আপনার জন্য অপরচুনিটি বাড়বে। তবে অনেক দেশের ক্ষেত্রে 6.5 কুড বি অ্যাকসেপ্টেবল, বাট 7 ইজ এ ভেরি ডিসেন্ট স্কোর। আইএলসে যারা 7 পাচ্ছে তাদের জন্য। ব্যান্ড 7 মানে আইএলসে দু রকম মার্কিং হয়, একটা হলো ব্যান্ড 7 আর একটা হচ্ছে শুধু 7। হোয়াট ডাজ ইট মিন? ব্যান্ড 7 মানে হচ্ছে আপনি চারটা যে ব্যান্ড আছে, চারটা যে মডিউল আছে, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, মানে কোনো মডিউলেই আপনি 7-এর নিচে পান নাই, সবগুলোতে 7 কিংবা 7-এর বেশি পেয়েছেন। আর শুধু 7 মানে হচ্ছে আপনি হয়তো কোনোটাতে 8.5 পেয়েছেন, আবার কোনোটাতে 6 পেয়েছেন, কোনোটাতে 6.5, আবার কোনোটাতে 7.5, সবগুলো এভারেজ করে হয়তো 7 এসছে। দ্যাটস আই স্কোর 7। সো ব্যান্ড মানে হলো ওইটার নিচে আসলে পাওয়া যাবে না। এই হচ্ছে আইএলস এর একেবারে বেসিক কথাবার্তা। আহ, তেমন এর বাইরে তেমন কিছু নাই। আর একটা জিনিস থাকে যে আগে আইএলস এক্সাম হলে পেপার বেস এক্সাম রেজাল্ট দিতে 2 সপ্তাহ লেগে যেত, এখন সেটা 2 সপ্তাহ কম লাগতো। বাট এখন হয়তো আজকে পরীক্ষা দিলে কালকে রেজাল্ট পাওয়া যেতে পারে, পরশু রেজাল্ট পাওয়া যেতে পারে, 1-2 দিনের মধ্যে এখন রেজাল্টটা পাওয়া যায়। সো কম্পিউটার বেস এক্সাম হওয়ার কারণে যেটা হয়েছে যে এখন খুব কুইক আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি, যেটা আগে ছিল না। পেপার বেস এক্সাম হলে ইভ্যালুয়েশন করতে ভালো সময় লাগতো সেখানে।
সো দ্যাটস অল অ্যাবাউট ইট। এগুলো নিয়ে হয়তো আরো ডিটেইল কথাবার্তা আপনারা শুনবেন। স্পেশাল আমি বলবো ব্রিটিশ কাউন্সিলের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনারা সারা বছর কোথায় কোন পরীক্ষা হয় সেগুলো ডিটেইল আপডেট আপনারা সেখানে পাবেন। ফি কত, কোথায় পরীক্ষা হবে, কোন সেন্টারে পরীক্ষা হবে, সারা বছরের একটা টাইম লাইন তারা দিয়ে রাখে। সো ইটস ভেরি প্রি প্ল্যান্ড, একেবারে পরিকল্পিতভাবে সব সাজানো থাকে। কবে কোথায় পরীক্ষা হবে সেটা ডিটেইল শিডিউল দেওয়া আছে। সো আপনারা খুব সহজেই, আপনাদের প্রিপারেশন যদি কমপ্লিট হয়ে যায়, খুব সহজে আপনারা যে কোনো সময় রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন। দেয়ার আর মেনি এক্সাম সেন্টার্স অ্যারাউন্ড দ্য কান্ট্রি। আচ্ছা, আমরা আজকে কথা বলবো আইএলটিএস স্পিকিং নিয়ে। এটা নিয়ে আমাদের আলোচনা। হোয়াট ডাজ ইট মিন? আইএলটিএস স্পিকিং মানে কি আসলে? আইএলটিএস স্পিকিং হচ্ছে দুজন মানুষের মধ্যে একটা কনভারসেশন। ভেরি সিম্পল। দুজন মানুষ থাকবে এখানে। এই দুজনের মধ্যে একজন হবে হচ্ছে এক্সামিনার, আর একজন হবে ক্যান্ডিডেট। তার মানে এটাকে আমরা বলে থাকি হচ্ছে ওয়ান টু ওয়ান কনভারসেশন। কনভারসেশনটা কেমন হবে? শুড ইট বি ফর্মাল অর ইনফর্মাল? না, এটা ফর্মালও হবে না, এটা ইনফর্মালও হবে না, রাদার এটা হবে হচ্ছে সেমি ফর্মাল। ওকে? তার মানে একজন এক্সামিনারের সাথে একজন ক্যান্ডিডেটের কথোপকথন হবে। এক্সামিনার ক্যান্ডিডেটকে কিছু কোয়েশ্চেন করবে, ক্যান্ডিডেট সেই কোয়েশ্চেনের উত্তরগুলো দেবে। এবং যখন আমরা উত্তরগুলো দিব তখন আমরা কোন টোনে কথা বলবো? ইজ ইট ফর্মাল, একেবারে চাকরির ভাইবার মতো প্রচন্ড ফর্মালি আমি কথাবার্তা বলবো, নাকি খুব বন্ধুর মতো ইনফর্মালি, বন্ধুদের সাথে যেভাবে কথা বলে সেভাবে বলবো? না, আমরা দুটোর কোনোটাই ফলো করবো না, বরং আমরা যেটা করবো সেমি ফর্মাল। তার মানে আমাদের কথার টোন ফ্রেন্ডলি হবে, বাট উই শুড নট বি ফ্রেন্ড উইথ দ্য টিচার। দ্যাট মিনস আপনার স্পিকিং এর টোন হবে ফ্রেন্ডলি। ইট ডাজেন্ট মিন দ্যাট ইউ আর আ ফ্রেন্ড অফ ইউর টিচার। এটা হওয়া যাবে না। এই হচ্ছে ইনিশিয়াল কথাবার্তা। এখানে তিনটা পার্ট থাকে। আইএলটিএস স্পিকিং টেস্টে টোটাল তিনটা পার্ট হয়। একটা হচ্ছে পার্ট ওয়ান, তারপরে আছে পার্ট টু, এরপরে আছে পার্ট থ্রি। তো চলেন পার্ট ওয়ান নিয়ে কথাবার্তা বলি আগে। স্পিকিং এর পার্ট ওয়ানে আপনাকে কি ধরনের কোয়েশ্চেন করা হবে? আমরা বলে থাকি এখানে যে কোয়েশ্চেন্স গুলো হবে, দিস আর ভেরি বেসিক কোয়েশ্চেন্স। বেসিক বলতে আমি যদি আরো একটু ন্যারো ডাউন করি তাহলে কোয়েশ্চেন্স গুলো হচ্ছে ভেরি ভেরি পার্সোনাল। পার্সোনাল কোয়েশ্চেনের সবচেয়ে বড় সুবিধার জায়গাটা হচ্ছে, খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে আপনাকে এখানে যতগুলো কোয়েশ্চেন করা হবে তার প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আসলে আপনি জানেন, বিকজ দিস কোয়েশ্চেন্স আর পার্সোনাল। তার মানে এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আপনাকে কেন্দ্র করে জিজ্ঞাসা করা হবে। হোয়াটস ইউর নেম, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু, হু ইজ ইউর ফেভারিট টিচার, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, what about your father, what about your mother? So these are very personal questions। তার মানে এখানে যতগুলো কোয়েশ্চেন করবে তার প্রত্যেকটা আপনাকে কেন্দ্র করে। সো যেহেতু পার্সোনাল কোয়েশ্চেন, তার মানে এই উত্তরগুলো আপনার জানা আছে, কিন্তু আপনি জানেন বাংলায়, বলতে হবে ইংরেজিতে। এতটুকুই জাস্ট আমাদের চেঞ্জ আনতে হবে এখানে। এখানে কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে আমাদেরকে? আমরা বলি হচ্ছে অ্যারাউন্ড 4 থেকে 7 কোয়েশ্চেন্স। পার্ট ওয়ানে এরকম পার্সোনাল কোয়েশ্চেন করবে 4টা থেকে 7টা। কোয়েশ্চেন হচ্ছে এটা কি ফিক্স? না, এটা ফিক্স না। আমরা কখনো কখনো পরীক্ষায় দিয়েছি কাউকে 3টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, কাউকে 8টা, 9টা, 10টা পর্যন্ত কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তবে আমরা এভারেজে দেখে থাকি 90% স্টুডেন্টকে পার্ট ওয়ানে 4টা থেকে 7টার মতো কোয়েশ্চেনই করা হয়। কাউকে 4টা, কাউকে 5টা, 6টা, 7টা, এর মধ্যেই থাকে। ইট ডাজেন্ট মিন এর চেয়ে বেশি করা হবে না, এর চেয়েও বেশি হতেও পারে। আমরা যেমন রিসেন্টলি আমাদের বেশ কিছু স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, ওদেরকে 10টা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে পার্ট ওয়ানে। কাউকে আবার দেখেছি 5টা করে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। সো ইট মে ভ্যারি, সরি, সেটা ভ্যারি করতে পারে। এখন পার্ট ওয়ানে আপনাকে যে কোয়েশ্চেনগুলো করবে, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনি কত বড় করে দেবেন, এটার লেংথ কেমন হবে? এটার অ্যান্সারের যে লেংথ হবে সেটা হচ্ছে, আমরা বলি 2 সেন্টেন্স থেকে 4টা সেন্টেন্সের মধ্যে। তার মানে খুব বেশি শর্টও হওয়া যাবে না, খুব লংও হওয়া যাবে না। ইট হ্যাজ টু বি প্রিটি মাচ অ্যাভারেজ অ্যান্সার। 2টা সেন্টেন্স থেকে 4টা সেন্টেন্সের মতো বললেই চলে এখানকার কোয়েশ্চেনগুলো। কিন্তু নট শর্ট, নট ওয়ান ওয়ার্ড অ্যান্সার। ওয়ান ওয়ার্ড অ্যান্সার দেওয়া যাবে না, যেহেতু পার্সোনাল কোয়েশ্চেন আমরা অনেক সময় ওয়ান ওয়ার্ড অ্যান্সার দিয়ে থাকি। যেমন হয়তো আমাকে জিজ্ঞাসা করছে, হেই হোয়াটস ইউর নেম, আমি বললাম নাইম। ওয়ার আর ইউ ফ্রম, ঢাকা। হোয়াট ডু ইউ ডু, টিচার। দিস ইজ নট দ্য ওয়ে টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। এভাবে আমরা অ্যান্সারগুলো দিব না। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে হোয়াটস ইউর নেম, আমি শুধু নাইম না বলে আমাকে যেটা বলতে হবে, ওয়েল, মাই নেমস নাইম হুসেন, মাই নিকনেমস নাইম, মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি নাইম, সো ইউ ক্যান কল মি নাইম। তার মানে আমি আমার নাম সংক্রান্ত কথাই বলেছি, বাট একটু ইলাবোরেট করেছি। আবার এত ইলাবোরেট করে নাই যেটা লং অ্যান্সার হয়ে গেছে, কিছুটা ইলাবোরেট করেছি। কিন্তু ইলাবোরেট করার সাথে সাথে এটাকে আমি রিলেভেন্ট রাখার চেষ্টা করেছি।
তার মানে পার্ট ওয়ান আমি যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করব সেগুলো কেমন হবে তাহলে ইলাবোরেট করব আমরা, অ্যাট দ্য সেম টাইম, আচ্ছা সরি, ইলাবোরেট করতে হবে, তবে সেটা যেন অবশ্যই কি হয়, রিলেভেন্ট হয়। ইলাবোরেট, তবে ইরেলেভেন্ট হওয়া যাবে না, হ্যাজ টু বি রিলেভেন্ট। রিলেভেন্ট হতে হবে। যেমন হোয়াটস ইউর নেম বললো, এখন আমি বললাম মাই নেম ইস নাইম হুসেন, মাই ফাদার্স নেম ইজ দ্যাট, মাই মাদার্স নেম ইজ দ্যাট, এরকম অ্যান্সার দেওয়া যাবে না। ইটস অল অ্যাবাউট মাই নেম। সো হোয়াটস ইউর নেম, ইফ দে আস্ক মি দ্য কোয়েশ্চেন, দেন আইড লাইক টু টক অ্যাবাউট দি অ্যান্সার লাইক দিস, যে মাই নেম ইস নাইম হুসেন, মাই নিক নেমস নাইম। তার মানে আমি আমার নাম সংক্রান্ত তথ্যগুলোই সেখানে দিব, কিন্তু একটু বাড়িয়ে বলবো, তবে সেটা মাস্ট বি রিলেভেন্ট থাকবে। রাইট? এটা হচ্ছে পার্ট ওয়ানের কোয়েশ্চেনের ব্যাপারে কথাবার্তা। সো এখানে সব মিলিয়ে আমরা দেখেছি সময় লেগে যায় 3 থেকে 4 মিনিটস। সবাই আমরা কি এতটুকু বুঝতে পেরেছি কিনা পার্ট ওয়ানের কোয়েশ্চেন বুঝেছি কিনা আমরা? এটাকে আমরা বলে থাকি ডায়ালগ। ডায়ালগ কেন বলি? কারণ টিচার কোয়েশ্চেন করবে, আপনি উত্তর দেবেন, সো দুজনের মধ্যে কনভারসেশন হতে থাকবে। টিচার উইল আস্ক ইউ অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আপনি যখন অ্যান্সার দেবেন কোয়েশ্চেনগুলো, তখন কিভাবে দেবেন? একটু বাড়িয়ে বলবেন, তবে রিলেভেন্ট থাকতে হবে। কত বড় অ্যান্সার হবে? 2 সেন্টেন্স থেকে 4 সেন্টেন্সের মধ্যে। কতগুলো কোয়েশ্চেন হতে পারে আমরা বলেছি এভারেজে? 4 থেকে 7টা। নট মানে, তবে এটাই ফিক্স না, এর চেয়ে কম বেশিও হতে পারে কখনো কখনো, মে মে হ্যাপেন। সবাই পার্ট ওয়ান নিয়ে আমরা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট সেকশনে জানাবেন দ্রুত, ইয়েস অর নো। ইফ ইট ইজ ইয়েস, দেন ইউ ক্যান রাইট ডাউন ওয়াই, এন্ড ইফ ইট ইজ নো, দেন ইউ ক্যান রাইট ডাউন এন। আমরা একটু জানতে চাই, ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর নট, ওয়াই অর নো? Can you understand? Do you have any question about PowerPoint? Okay, thank you. ওকে, তার মানে সবাই জীবিত আছেন আর কি, ইটস গুড ওয়ান, মার্শাল্লাহ। ওকে, আহ এটা হলো পার্ট ওয়ানের বেসিক কথাবার্তা। এবার আমরা চলে যাব পার্ট টুতে। হোয়াট ডাজ ইট মিন? পার্ট টুতে আমাদেরকে কি করা হবে? পার্ট টুতে যেটা হবে সেটা হলো, তারা আমাদেরকে একটা টপিক প্রোভাইড করবে। লেটস সে টপিকটা হচ্ছে এরকম, যে ডিসক্রাইব ইয়োর, আমি এই উদাহরণটা দিলাম, ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড। ডিসক্রাইব ইউর ফেভারিট টিচার। ধরেন আপনাকে বললো এই টপিকের উপরই তুমি 2 মিনিট কথা বলবা। ওরা কি করে পার্ট টুতে? আপনাকে এরকম একটা টপিক দেয়। টপিক দেওয়ার পরে তারা বলে যে ইউ ক্যান টেক প্রিপারেশন ফর 1 মিনিট। আপনি 1 মিনিটের জন্য প্রস্তুতি নিতে পারবেন, আর আপনি অ্যান্সার করার জন্য সময় পাবেন হচ্ছে 2 মিনিটস। তাহলে আপনাকে একটা টপিক দেওয়া হবে, টপিক দিয়ে বলা হবে টেক প্রিপারেশন ফর 1 মিনিট। প্রিপারেশন যখন 1 মিনিট শেষ হয়ে যাবে, তখন টিচার আপনাকে ওয়ার্ন করবে যে ইউর টাইমস আপ, নাও অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তখন আপনাকে 2 মিনিট ওই টপিকের উপরে কথা বলতে হবে। রাইট? এখন একটা ব্যাপার একটু খেয়াল করে দেখেন, যে ডিসক্রাইব ইউর ফেভারিট টিচার বলেছে। এখন আমি শুধু এইটা থেকে বুঝতে পারছি না যে হোয়াট এক্স্যাক্টলি আই হ্যাভ টু টক অ্যাবাউট মাই ফেভারিট টিচার। আই হ্যাভ নো ক্লু, আই হ্যাভ নো আইডিয়া। তাহলে 10 জন মানুষ 10 রকম অ্যান্সার দেবে এখানে। হাউ ক্যান আই অ্যান্সার ইট মোর স্পেসিফিকলি? সেজন্য ওরা যেটা করে সেটা হচ্ছে, এই টপিক শুধু দেয় না, তারা টপিকের সাথে যেটা করে, কিছু কোয়েশ্চেন্স তারা দিয়ে রাখে। যেমন এরকম হতে পারে যে হোয়াটস হিজ নেম, ওই টিচারের নাম কি? ওয়েন ডিড ইউ মিট উইথ হিম, সরি, ওয়েন ডিড ইউ মিট মিট উইথ হিম ফর দ্য ফার্স্ট টাইম? হোয়াট সাবজেক্ট ডিড হি টিচ ইউ? হোয়াট ইজ হিজ স্পেশালটি? ওয়াই ডু ইউ লাইক হিম? ওকে, এই ধরনের কিছু কোয়েশ্চেন্স তারা দিয়ে রাখবে। এখন আমাকে বলেন সবাই, যখন এই কোয়েশ্চেনগুলো আমাকে দিচ্ছে, তখন আমার জন্য কিন্তু অ্যান্সার করাটা প্রিটি ইজি। কিন্তু যখন এই কোয়েশ্চেনগুলো নাই, দেন আই ক্যান্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন প্রপারলি, কারণ আমি আসলে বুঝতে পারছি না আমার ফেভারিট টিচারের কোন অ্যাঙ্গেল থেকে আসলে আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো। বাট ওয়েন দে প্রোভাইড ইউ কোয়েশ্চেন্স লাইক দিস, যখন আপনাকে তারা টপিকের সাথে এই কোয়েশ্চেন্সগুলো দিচ্ছে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু টক অ্যাবাউট। রাইট? তাহলে বলেছে ডিসক্রাইব ইউর ফেভারিট টিচার, তাহলে আমরা কিভাবে অ্যান্সার দিতে পারি? এরকম হতে পারে যে thank you, sir, for providing me the cue card. The topic of my cue card is my favorite teacher. Well, there are lots of teachers that I love, but today I'm going to talk about one of my favorite teachers, and he is Mr. Let's say X, Mr. Rofik. He's my favorite teacher. So when I was at class 8 at the time, I met with him for the first time. And trust me, I was very weak at mathematics. I couldn't understand anything at mathematics. So he taught us math, and he took math classes. And after taking his class, I understood almost everything at mathematics. Math became my favorite subject. It became a piece of cake for me.
Even the level goes in a way that I taught my friends how to solve the mathematical problems. So he was such an engaging teacher, inspiring teacher, who made me comfortable and understandable about the mathematical problems. So his class was literally very unique and unparalleled. He took the classes always in an engaging way. He discussed about, different stories about life. He connected mathematics with the real life examples. As a result, we could connect ourselves with the mathematics. So math wasn't a kind of subject that we couldn't connect ourselves. After taking his class, we could connect ourselves with the mathematics very easily. He was punctual, knowledgeable, helpful, honest, and a good motivator. He's a good guardian for me. He inspired me a lot to, develop my career, to study more, to become disciplined. জাস্ট এই যে কোয়েশ্চেন গুলো আছে না, আমরা এটার উপরে বেস করে এভাবে কিছু কথা বলা শুরু করব। তাহলে আপনাকে এই টপিকটা দেওয়ার পরে তারা যেটা করবে, তারা আপনাকে 1 মিনিট সময় দেবে। ওরা বলবে যে ওকে ফাইন, প্লিজ টেক প্রিপারেশন ফর 1 মিনিট অ্যান্ড ডেলিভার স্পিচ ফর 2 মিনিটস। 1 মিনিট যখন শেষ হবে, এই 1 মিনিটে আপনাকে তারা একটা সাদা কাগজ প্রোভাইড করবে। সাদা কাগজ থাকে, সাথে পেন কিংবা পেন্সিল থাকতে পারে। আপনার কাজ হচ্ছে ওই 1 মিনিটের মধ্যে এই টপিকের ব্যাপারে কিছু পয়েন্ট নোট ডাউন করা, কিছু পয়েন্ট নেওয়া। যেমন এই যেখানে আছে হোয়াটস হিজ নেম, লেটস আপনি কিছু পয়েন্ট নিচ্ছেন এভাবে ওই সাদা কাগজটাতে। নিতে হবে ব্যাপারটা এরকম না, আপনি না চাইলে নাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ধরেন আপনি ওনার ব্যাপারে কিছু পয়েন্ট নিচ্ছেন, রফিক। তারপরে আমি তার সাথে কখন মিট করেছিলাম, যখন আমি ক্লাস 8-এ ছিলাম। আমি খুব ম্যাথমেটিক্সে প্রবলেমে ছিলাম। তা উনি আমাদেরকে ম্যাথ ক্লাস নিতেন। তারপর তার স্পেশালিটি কি, সে খুবই পাংচুয়াল, ডিসিপ্লিনড, যত পৃথিবীর ভালো ভালো গুণ আছে আর কি সব বলা যাবে, কোনো অসুবিধা নেই। রিলিজিয়াস। বললেন আপনি, আপনি কেন তাকে ভালোবাসেন, পছন্দ করেন, হেল্পফুল, ইউনো কাইন্ড। আচ্ছা, এভাবে পয়েন্টগুলো এভাবে নেবেন। প্রত্যেকটা কোশ্চেনের করসপন্ডিং আপনি কিছু কিওয়ার্ড আপনি ওই সাদা কাগজে লিখতে পারবেন। এতে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আপনি যখন এই টপিকের উপরে টানা 2 মিনিট কথা বলতে যাবেন, তখন এরকম হতে পারে কখনো কখনো আপনি দু একটা পয়েন্ট ভুলে গেলেন। তখন আপনি ওই যে সাদা কাগজের নোটগুলো নিয়েছেন আপনি সেটা দেখতে পারবেন, এটা দেখার অনুমতি আছে। আপনি দেখে আবার আমরা যখন কোথাও বক্তব্য দিতে যাই তখন যেটা হয় যে আমরা ছোট ছোট নোট নিয়ে যাই। নোট নিয়ে গেলে কি সুবিধা হয়, আমরা কোনটার পরে কোনটা বলবো সে সিকোয়েন্সটা আমাদের মাথায় থাকে, আমরা খুব সহজে ওটাকে কানেক্ট করতে পারি। এই জন্য নোট নেওয়াটা সেদিক থেকে বেটার। কিন্তু প্র্যাকটিস করতে করতে আসলে এমন একটা সময় চলে আসবে যে নোট নেওয়া আসলে খুব বেশি দরকার হবে না, বাট ইনিশিয়ালি নোট নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করাটাই সবচেয়ে বেটার। ওকে। আচ্ছা। সো এইটা হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে তাহলে আমাদের যেটা করবে, ওরা এরকম একটা টপিক দেবে। 1 মিনিট প্রস্তুতির সময়, 2 মিনিট আমরা অ্যান্সারটা দিব। আহ, এইখানে দেখেন এই কোয়েশ্চেনগুলো ছিল, আমরা এই কোয়েশ্চেনগুলোকে কোয়েশ্চেন বলি না, আমরা এই কোয়েশ্চেনগুলোকে বলি হচ্ছে ক্লু অথবা কিউ। এগুলোকে আমরা কি বলি? ক্লু অথবা কিউ। তার মানে এগুলো থাকার কারণেই কিন্তু আমি এই টপিকের উপরে প্রপারলি কথাবার্তা বলতে পারছি। এটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি প্রপারলি কথা বলতে পারতাম না, আমি বুঝতেই পারতাম না ফেভারিট টিচার নিয়ে বলবোটা কি আসলে। সো দিস কোয়েশ্চেন্স আর নট দ্য কোয়েশ্চেন্স, রাদার এই কোয়েশ্চেন্স গুলো হচ্ছে আমার কথা বলার জন্য একটা ক্লু হিসেবে কাজ করছে। এই জন্য আমরা পার্ট 2টাকে বলে থাকি হচ্ছে ক্লু কার্ড অথবা কিউ কার্ড। ওকে। ক্লু কার্ড কিংবা কিউ কার্ড, আমরা বলি ওটাকে কিউ কার্ড। এই হচ্ছে পার্ট 2। তো পার্ট 2-তে কত সময় লেগে যাবে? অ্যারাউন্ড 3 থেকে 4 মিনিটস, নট মোর দেন দ্যাট। এই 3 থেকে 4 মিনিটের একটা সেকশন এটা। ওকে। এবার চলে যাই আমরা পার্ট 3-তে। সবাই পার্ট 2টা কি বুঝতে পেরেছে, কিভাবে আমরা প্রস্তুতি নিব? সবাই যদি একটু আমরা ওয়াই অর এন লিখে ফেলি আমরা দ্রুত। পার্ট 2। ওকে। হুম হুম। হ্যাঁ। গ্রেট জব, সবাই বুঝতে পেরেছেন, ভেরি গুড। ওকে। এবার আমরা কথা বলবো পার্ট 3 নিয়ে। তাহলে পার্ট 1 শেষ হয়ে গেল, পার্ট 2 শেষ হয়ে গেল। পার্ট 2টাকে আমরা বলে থাকি হচ্ছে মনোলগ। কেন মনোলগ বলছি আমরা জানেন? কারণ টিচার এখানে কোনো কথাবার্তা বলবেন না, আপনার পুরো টেস্ট কিন্তু রেকর্ড হবে। সো আপনি যখন এই 2 মিনিট আপনি এই টপিকের উপরে কথা বলবেন, টিচার কিন্তু তখন কথা বলার কোনো সুযোগ নেই তার। সে শুধু আপনার কথা শুনবে। এখন 2 মিনিটের জায়গায় আপনি যদি 1.5 মিনিট কথা বলে থেমে যান তাহলে কিন্তু মার্কস রিডিউস হয়ে যাবে। সেই জন্য আমাদের কথা 2 মিনিট বলতেই হবে, বরং আমরা এর চেয়েও বেশি বলার চেষ্টা করব। প্রয়োজনে টিচার আমাকে থামাই দেবে, তাতে আপত্তি নেই, কিন্তু আমরা কথা কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ। 2 মিনিটের আগে থেমে গেলে টিচারও চুপ থাকবে,
আপনিও চুপ থাকবেন, একটা অদ্ভুত পরিবেশ তৈরি হবে, আপনার কনফিডেন্স একেবারে ফল ডাউন করে যাবে তখন, সিরিয়াস লেভেলে। এই হচ্ছে পার্ট 2 নিয়ে কথাবার্তা। এবার আমরা চলে যাই পার্ট 3। পার্ট 3টাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাডভান্স সেকশন, অথবা আমরা বলি হচ্ছে ডিসকাশন কোয়েশ্চেন্স, অথবা আমরা বলি হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন্স। এ হলো পার্ট 3। মানে এটাকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি। এখানে কোয়েশ্চেন্স গুলো আসলে কেমন হয়, একটু ইনফর্মেটিভ হয়। পার্ট 1টা যেটা ছিল যে এখানে যতগুলো কোয়েশ্চেন ছিল সবগুলো আসলে আপনাকে কেন্দ্র করেছিল, ইটস অল অ্যাবাউট ইউ, অ্যান্ড ইট হ্যাজ নো কানেকশন উইথ আদার্স অর আদার ইস্যুস। বাট পার্ট 3তে যেটা হবে যে এখানে কোনো কিছু আসলে ব্যক্তিগত না, এখানে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা হবে। কোন বিষয় নিয়ে কথা বলা হবে? আপনাকে পার্ট 2তে যে কিউ কার্ডটা দেওয়া হবে, পার্ট 3তে এই কিউ কার্ডের সাথে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কানেক্টেড এরকম বিষয় প্রশ্ন জিজ্ঞাসা করা হবে পার্ট 3তে। তাহলে পার্ট 2তে আমরা এখানে কথা বলেছি ফেভারিট টিচার নিয়ে, তাহলে আমরা গেস করতে পারি পার্ট 3তে আমাকে ওরা কি কোশ্চেন করতে পারে। এরকম কোশ্চেন করতে পারে যে হোয়াট আর দ্য প্রবলেমস অফ এডুকেশন সিস্টেম অফ ইউর কান্ট্রি, রাইট? তারপরে বলতে পারে যে ওয়াই ডু দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ স্টাডি অ্যাব্রড। এই কোশ্চেনগুলো হতে পারে। ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ টিচার্স ট্রেনিং, রাইট? How can we change our educational curriculum? তার মানে এই ধরনের বেশ কিছু কোশ্চেন তারা করবে। এই কোশ্চেনগুলো কিন্তু একটু অ্যাডভান্স হয়। সো হোয়াট আর দ্য প্রবলেমস অফ এডুকেশন সিস্টেম ইন আওয়ার কান্ট্রি? You can say, well, there are many problems of education system in our country. First of all, এই সমস্যা আছে, there's huge corruption. Sometimes results or certificates are sold out by money. Secondly, a lack of qualified and trained teachers. Thirdly, lack of upgraded education system or academic curriculum or academic syllabus. এই ধরনের আমরা এডুকেশন সিস্টেমে অনেক প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলো আমরা ডিসক্রাইব করবো এখানে। তাহলে পার্ট 3তে এরকম কোয়েশ্চেন দেখেন, এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো নট ভেরি পার্সোনাল। তার মানে আপনাকে এই টপিককে সম্পর্কে কিন্তু জানতে হবে আপনাকে, অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু হ্যাভ ইনফরমেশন, আদারওয়াইজ আপনি বলতে পারবেন না। এখন এখানে কতগুলো কোয়েশ্চেন তারা আমাদেরকে জিজ্ঞাসা করবে? 6 to 7 কোয়েশ্চেন, 6 থেকে 7টা কোয়েশ্চেন। অ্যান্সারগুলো কত হবে? অ্যান্সারগুলো যেটা হবে যে 3 সেন্টেন্স থেকে 8 সেন্টেন্স পর্যন্ত হতে পারে, মানে এত বড় অ্যান্সার আমরা দিতে পারি। ওকে, আচ্ছা। আহ, এখানে 6 থেকে 7টা কোয়েশ্চেন হবে, অ্যান্সারগুলো 3 সেকেন্ড থেকে 8 সেকেন্ড, 3 সেন্টেন্স থেকে 8 সেন্টেন্স পর্যন্ত হতে পারে, রাইট? এখানে আমাদের টোটাল সময় লেগে যাবে হচ্ছে 6 থেকে 7 মিনিট। এবং এটাকে আমরা বলে থাকি ডায়ালগ। ডায়ালগ কেন বলি? কারণ টিচার কোয়েশ্চেন করবে, আপনি উত্তর দেবেন, দুজনের মধ্যে কনভারসেশন হতে থাকবে, ডায়ালগ হতে থাকবে। এইটা হচ্ছে পার্ট 3। তাহলে পার্ট 3তে আমাদের টোটাল কোয়েশ্চেন হবে 6 থেকে 7টা, এবং এখানে দেখা যায় 6 থেকে 7 মিনিট লেগে যাবে পার্ট 3তে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 3টা পার্টের বেসিক পরিচিতি। তাহলে আমরা বলতে পারি যে পার্ট 1-এ, তারপরে কি ছিল পার্ট 2, তারপরে পার্ট 3, এই 3টা পার্টে আমাদের কত মিনিট সময় যাচ্ছে? আমরা দেখেছি পার্ট 1-এ 3 থেকে 4 মিনিটস, পার্ট 2-তে চলে যাচ্ছে 3 থেকে 4 মিনিটস, পার্ট 3-তে চলে যাচ্ছে 6 থেকে 7 মিনিটস। তার মানে টোটাল হচ্ছে 12 থেকে 15 মিনিটের একটা পরীক্ষা। আর দ্যাটস ইট। সো প্রতিদিন যদি আমরা আমাদের ক্লাস, আমাদের ফ্রেন্ডদের সাথে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, কিংবা আমি যে মেসে থাকি বা যে আমি যে হোস্টেলে থাকি, আমার রুমমেটের সাথে যদি আমরা 12 থেকে 15 মিনিটের প্রতিদিন ইংরেজিতে কথা বলা শুরু করি, তাহলে আইএলটিএস এর স্পিকিং টেস্ট উইল বি নাথিং ফর ইউ, ট্রাস্ট মি। আপনারা এভাবে 1 মাস 2 মাস কন্টিনিউ প্র্যাকটিস করেন, দেখবেন যে আইএলটিএস এর স্পিকিং টেস্ট আপনার কাছে লিটারেলি পানির মতো সহজ হয়ে গেছে। ওকে, সো এটা হলো 12 থেকে 15 মিনিটের একটা টেস্ট, এবং এখানে টোটাল কতগুলো কোয়েশ্চেন থাকবে? পার্ট 1-এ 3টা থেকে 4টা, সরি, 4টা থেকে 7টা। পার্ট 2-তে তো আমরা জানি যে একটা কিউ কার্ড। আর পার্ট 3-তে আবার 6 থেকে 7টা কোয়েশ্চেন হতে পারে। তার মানে কতগুলো হচ্ছে? 10টা থেকে 14টা কোয়েশ্চেন হবে। 10 থেকে 14টা কোয়েশ্চেন সাথে একটা কিউ কার্ড। এই হলো আপনার টোটাল কোয়েশ্চেনের সংখ্যা, এবং টোটাল এত মিনিট আপনার পরীক্ষাটা হবে এই 3 পার্টে। সবাইকে আমরা, এই হলো টোটাল 3 পার্টের একটা বেসিক ইন্ট্রোডাকশন অফ আইএলটিএস স্পিকিং টেস্ট। এখন আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে, আমরা তো বুঝলাম স্পিকিং টেস্টের 3টা পার্ট আছে, এখানে কতগুলো কোয়েশ্চেন হয়, কত মিনিট লাগবে, কত বড় অ্যান্সার আমরা দিব, কতগুলো কোয়েশ্চেন আমাদের করা হবে, সেটার ব্যাপারে একটা ডিটেইল আইডিয়া আমরা কিন্তু পেয়ে গেছি।
এখন স্পিকিং টেস্টে আমরা প্রস্তুতি নিব কিভাবে এবার? এটা হলো বড় কোয়েশ্চেন। আমরা এখন যদি স্পিকিং টেস্টের প্রিপারেশন নিতে চাই, তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে কোন কোন প্যারামিটারের উপর বেস করে ওরা আমাদেরকে মার্কিং করবে। অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা মনে করে যে শুধু কথা বললেই, ইংরেজিতে কথা বললেই আল গেট গুড মার্কস ইন দ্য টেস্ট, হুইচ ইজ রং। আপনি শুধু কথা বললেই ইংরেজিতে ভালো স্কোর করতে পারবেন না। দেয়ার আর 4 প্যারামিটার্স যেগুলোর উপর ভিত্তি করে ওরা আপনাদেরকে মার্কিং করবে। কি কি প্যারামিটার আছে সেটা সম্পর্কে আমি সংক্ষেপে আজকে বলবো, আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ। প্রোনাউন্সিয়েশন, প্রথম প্যারামিটারটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এটাতে 25% মার্কস থাকবে। এরপরে ইউনো লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল রিসোর্স, এটাতে কত পার্সেন্ট থাকবে? 25%। এরপরে আছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এটাতে কত পার্সেন্ট মার্কস থাকবে? 25%। এরপরে হচ্ছে ফ্লুয়েন্সি, এটাতে কত পার্সেন্ট থাকবে? 25%। তার মানে আপনার যে ব্যান্ড স্কোর 9, সেই 9 ব্যান্ড স্কোর 9 আপনাকে কিভাবে দেওয়া হবে? এই 4টা প্যারামিটার উপর ভিত্তি করে। তার মানে আপনি স্পিকিং এর যত কোয়েশ্চেনের যত উত্তরগুলো দিলেন আপনি, সেই উত্তরগুলোকে ওরা আপনাকে জাস্টিফাই করবে কিভাবে? এই 4টা প্যারামিটারের রেসপেক্টে। এই জন্য আমরা যখন কথা বলবো স্পিকিং এর টেস্টে, তখন আমরা মাথায় রাখবো এই 4টা প্যারামিটার আমি ঠিকভাবে ব্যালেন্স করতে পারছি কিনা, আমার এই 4টা প্যারামিটারের কোথাও কোনো ঘাটতি আছে কিনা। আপনি হয়তো সেন্টেন্স মেকিং এ খুব ভালো, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আপনি খুব ভালো ফাটাই দিয়ে ফেলছেন, আপনার কোনো গ্রামার মিস্টেক নাই, বড় বড় সেন্টেন্স ব্যবহার করেছেন, কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশন ভালো না, আপনার মার্কস কমে যাবে। আপনার ভোকাবুলারি ভালো না, মার্কস কমে যাবে। আপনার ফ্লুয়েন্সির সমস্যা, মার্কস কমে যাবে। তার মানে প্রত্যেকটা প্যারামিটারই কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্পিকিং টেস্টে মার্কিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি, হোয়াট ডাজ প্রোনাউন্সিয়েশন মিন? প্রোনাউন্সিয়েশন মানে কি? প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। তার মানে আমরা স্পিকিং টেস্টে আসলে কোন ধরনের উচ্চারণ করব? ইট কুড বি আইদার ব্রিটিশ, কুড বি আমেরিকান, কুড বি ব্রিটিশ প্লাস আমেরিকান, কুড বি অস্ট্রেলিয়ান, কুড বি কানাডিয়ান, যে কোনো অ্যাকসেন্ট হতে পারে। তার মানে যে সমস্ত দেশে ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারা যে স্ট্যান্ডার্ড অ্যাকসেন্টে কথা বলে, আপনি যদি সেভাবে উচ্চারণ করে কথা বলতে পারেন, তাহলে আপনার জন্য এখানে ভালো মার্কস অপেক্ষা করছে। কিন্তু আপনি যদি বাংলাদেশি স্টাইলে উচ্চারণ করেন, লাইক বাংলাদেশি স্টাইলে ইংরেজি উচ্চারণ করেন, তাহলে আপনার মার্কস কিন্তু কাটা যাবে। ওকে, সো আমাদের উচ্চারণটা হতে হবে একে আইদার ব্রিটিশ ওর আমেরিকান, ওর ব্রিটিশ আমেরিকান মিক্সও হতে পারে, অস্ট্রেলিয়ান ওর কানাডিয়ান। তার মানে যে সমস্ত দেশগুলোতে ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ওরা যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলে, উই হ্যাভ টু প্রোনাউন্স ইংলিশ লাইক দ্যাট। আমরা একেবারে বেসিক লেভেলের শব্দের উচ্চারণে আমাদের ঘাটতি আছে। আমরা টেবিল ঠিক মতো বলতে পারি না, আমরা ইউনো চেয়ার, ল্যাপটপ, কম্পিউটার, ফাদার, মাদার, এই শব্দগুলো একেবারে বেসিক শব্দের উচ্চারণ আমাদের 99% উচ্চারণ ভুল হয়। যদি তাই হয়ে থাকে, দেন দিস ইজ এ কোয়েশ্চেন, আমরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করবো আসলে। সো সেক্ষেত্রে আমরা বলি যে আমাদের এই কোর্সে আমরা ফোনেটিক্সটাকে ইনক্লুড রেখেছি। সো ইউ উইল লার্ন আ লিটল বিট অফ ফোনেটিক্স ইনশাল্লাহ, যেগুলো আপনারা চর্চা করলে গ্র্যাজুয়ালি আপনাদের প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করবে। যেমন আমরা ভুল করি একেবারে বেসিক জায়গাগুলোতে, ধরেন আমরা বলি যে টেবল, এটা উচ্চারণ আসলে টেবিল না, এটার উচ্চারণ হবে টেবল। আমরা বলছি ল্যাপটপ, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ল্যাপটপ। আমরা বলছি চেয়ার, বাট ইট ইজ অ্যাকচুয়ালি চেয়ার। আমরা বলছি পেন, বাট ইট ইজ অ্যাকচুয়ালি পেন। আমরা বলছি পেন্সিল, বাট ইট ইজ অ্যাকচুয়ালি পেন্সিল। আমরা বলছি টিচার, বাট ইট ইজ অ্যাকচুয়ালি টিচার। আমরা বলছি ট্রাস্ট, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ট্রাস্ট। তাহলে আপনার উচ্চারণ যদি, আপনি স্পিকিং টেস্টে আপনার উচ্চারণ যদি শুদ্ধ না হয়, তাহলে আপনাকে সে ভালো মার্কস দেবে না। এটা খুব কমন সেন্সের কথা। এটা আপনি আনসারে স্পিকিং টেস্ট বাদ দেন, আপনি নর্মালি যদি কারোর সাথে কথা বলেন এবং আপনার উচ্চারণ যদি খুব ভুল হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার কথার অ্যাকসেপ্টেন্স খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। পিপুল উইল নট ফিল ইন্টারেস্ট টু টক উইথ ইউ অ্যাট অল। কেন? আপনার বাজে প্রোনাউন্সিয়েশনের কারণে। সো এটা কিন্তু একটা বেসিক ব্যাপার। আমরা যদি কোথাও ইমপ্রেসিভ কথাবার্তা বলতে চাই, সুন্দর কথা বলতে চাই, যে কথার মধ্যে দিয়ে ইম্প্যাক্ট সৃষ্টি হবে, যে কথার মাধ্যমে আমাকে ভালোভাবে ইভ্যালুয়েট করা হবে, সেক্ষেত্রে প্রথম যে কাজ সেটা হলো ইউ মাস্ট develop your pronunciation. You must correct your pronunciation of English words. আমরা ইংরেজিতে সব লেটার্স জানি, কিন্তু আমরা উচ্চারণটা আসলে আমরা ভালো করে জানি না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই কোর্সের মধ্যে সেই জিনিসটাকে একটু দেখিয়ে দেবার ইনশাল্লাহ। সো দিস ইজ প্রোনাউন্সিয়েশন, এখানে 25% মার্কস থাকবে। লেক্সিক্যাল রিসোর্স মানে কি? লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে ভোকাবুলারি। তার মানে আপনি স্পিকিং টেস্টে কি ধরনের শব্দ ব্যবহার করছেন, সেই জিনিসগুলো এখানে ম্যাটার করে। এখানে এইটা ম্যাটার করে না যে আপনি কত শব্দের বাংলা অর্থ জানেন, এখানে এটা কোনোভাবেই ম্যাটার করে না। এটা আইএলটিএস স্পিকিং টেস্টের কনসার্নের জায়গা না। ওরা যেটা করবে সেটা হলো আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন, সেই শব্দগুলো আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পারছেন কিনা, অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস অফ দ্য ওয়ার্ডস। আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন, সেই শব্দগুলো আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি, স্মার্টলি
অ্যান্ড ইফেক্টিভলি আপনার সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারছেন কিনা। আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি যে আমি চা খাই, আমি চা হজম করি, আমি চা ভক্ষণ করি, আমি চা পান করি, তাহলে এখানে কোন শব্দ আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজে? তাহলে আমি কি বললাম যে আমি ইউনো লিখি, তাহলে আমি চা খাই, ভক্ষণ করি, আর অন্য আহ, পান করি, আর কি হজম করি, তাই না? সবই তো সমর্থক শব্দ। কিন্তু আপনাকে বুঝতে হবে কোন শব্দটা বললে এই জিনিসটা শ্রোতা অটোমেটিক্যালি বা সহজে বুঝবে। আমরা কিন্তু আমি চা খাই বললে আই থিঙ্ক উই বেটার আন্ডারস্ট্যান্ড, রাইট? কিন্তু আপনি ভক্ষণ করি, পান করি, হজম করি, এখানে কোনো গ্রামাটিক্যাল ভুল নাই, কিন্তু এই জিনিসটা আসলে স্পোকেন ল্যাঙ্গুয়েজের সাথে খুব একটা যায় না। ইংরেজি শব্দের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। ওখানে আপনি হয়তো একটা শব্দের সিনোনিম ভাবলেন যে আমি তো আগে এই শব্দটা ব্যবহার করেছি, তাহলে পরের শব্দে আমি এই শব্দের সিনোনিম মেরে দিলাম, আর আমার কাজ হয়ে গেল। নো, নট লাইক দ্যাট। আপনি যেখানে যে শব্দই ব্যবহার করেন কিনা, আপনাকে এনশিওর করতে হবে ওই শব্দটা ওই সেন্টেন্সের যেই ইমোশন, যে অ্যাপ্রোচ, সেটাকে অনেক বেশি স্মার্ট করে তুলেছে, বিউটিফুল করে তুলেছে। একজন লেখক কেন ভালো লেখক হয় জানেন? তার শব্দ চয়নের কারণে। তার ভালো শব্দ চয়নের কারণে তার লেখা পড়তে আমাদের এত ভালো লাগে যে আমরা টাকা দিয়ে তার বই কিনে পড়ে ফেলি আমরা। সো ওয়ার্ড চয়েসে আপনি যখন কথা বলবেন, একজন বক্তা কখন ভালো বক্তা হয়? যখন সে শব্দ, পরিচিত শব্দই তারা ব্যবহার করে, কিন্তু এত দারুণভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে যেটা শুনতে আমাদের ভালো লাগে। ওদের বক্তব্য আমাদেরকে ধরে রাখে লম্বা সময় ধরে, রাইট? তার মানে আপনি যারা খুব পপুলার বক্তা তারা কিন্তু সবাই খুব অদ্ভুত অদ্ভুত শব্দ ব্যবহার করে না যে শব্দটা মানুষ বুঝে না, বরং ওরা যে সেই শব্দগুলোই ব্যবহার করে যেগুলো মানুষ বোঝে, তবে সেটাকে এমনভাবে ব্যবহার করে যে মানুষের কাছে এক ধরনের ভালো ফিলিংস তৈরি হয়, তাদের ভালো লাগে এই ধরনের কথা শুনতে। সুতরাং লেক্সিক্যাল রিসোর্স মানে ওরা দেখবে আপনি শব্দের ব্যবহারে কতটা দক্ষ, শব্দের ব্যবহারে আপনি কতটা পাণ্ডিত্য দেখাতে পারছেন। সুতরাং ভালো বক্তাদের একটা বড় বৈশিষ্ট্য হলো শব্দ চয়নে তার এক্সপার্ট হয়, শব্দের ব্যবহারে তার এক্সপার্ট হয়। এটা নিয়ে আরো ডিটেইল আমি নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। জাস্ট সংক্ষেপে চলে যাচ্ছি। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি হচ্ছে আপনি কোনো মিস্টেক করতে পারবেন না। গ্রামার গ্রামার মিস্টেক করলে মার্কস মার্কস কাটা যাবে। আপনার সেন্টেন্সের প্যাটার্নের মধ্যে ভ্যারিয়েশন আনতে হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আপনার কথার মধ্যে আনতে পারলে বেশি ভালো হয়। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, দেখবেন আমাদের গ্রামারে অনেক ভুল হয়, এবং ভুলগুলো কোথায় হয়? যেই জিনিসগুলো সম্পর্কে আমরা খুব ভালো জানি, যেগুলোর ব্যাপারে আমরা খুব কনফিডেন্ট, আমরা বলি যে আমরা এগুলো পারি, কিন্তু কথা বলার সময় দেখবেন আপনি ওইগুলোতেই বেশি ভুল করছেন। কোনগুলো? টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, মোডালস, কন্ডিশনালস, এই বেসিক গ্রামারগুলোতেই দেখবেন আপনারা কথা বলার সময় ভুল করে ফেলেছেন। যেমন আই প্লে ফুটবল বলছেন, কিন্তু আবার হি প্লে ফুটবলই বলে ফেলছেন, হি প্লেজ বলতে পারছেন না। এ ধরনের অনেক ছোটখাটো মিস্টেক কিন্তু আমাদের স্পিকিং এর সময় হয়। এই জন্য আমরা যখন স্টুডেন্টদের টেস্ট নিয়ে থাকি তখন আমরা দেখি তার দিন শেষে ওই গ্রামারেই তার মিস্টেক, গ্রামারেই তার সমস্যা হয়েছে। কিন্তু এর মানে এই না যে সে গ্রামারগুলো সে জানে না, সে গ্রামারগুলো ভালো করেই জানে, কিন্তু সে কথা বলার সময় ওটা ব্যালেন্স করতে পারছে না। এটার সলিউশন কি? প্রতিদিন কথা বলা। কথা বলে তখন আমাদের ব্রেইনে আস্তে আস্তে জিনিসগুলো প্রোগ্রামড হবে, ওই সেন্টেন্স প্যাটার্নগুলো প্রোগ্রাম হলে পরবর্তীতে দেখা যাবে যে আমরা না চাইলেও আমরা সঠিক প্যাটার্নেই কথা বলা শিখে যাচ্ছি, রাইট? সো এটা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, যে আপনি আপনার কথার মধ্যে কতটা ভিন্নতা আনতে পারছেন, গ্রামারে কোনো মিস্টেক করছেন না, আপনার কথার সাথে সেন্সের কানেক্টিভিটি কতটুকু, সেটা তারা ধরবে। ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে খুব দ্রুত কথা বলার নাম ফ্লুয়েন্সি না। ফ্লুয়েন্সি না মানে হচ্ছে যে প্রপার স্পিডে, প্রপার টোনে ইমোশনটাকে কানেকশন করার মাধ্যমে মাধ্যমে আমরা যে কথাগুলো বলি সেটাই হলো ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি ডাজেন্ট মিন খুব দ্রুত কথা বলা, একেবারে গুলির বেগে কথা বলা। দিস ইজ নট ফ্লুয়েন্সি। রাদার ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে আপনি এমনভাবে কথা বলবেন আপনার অডিয়েন্স যেন আপনার কথা শুনে বুঝতে পারে এক্স্যাক্টলি হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। আপনি ভালো কথা বললে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন তেমন হবে, আপনি খারাপ কথা বললে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন তেমন হবে। কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন আমাদের কথাগুলো অনেকটা রোবোটিক হয়। ইট হ্যাজ নো আপস অ্যান্ড ডাউন, একেবারে রোবোটিক ফ্ল্যাট। কিন্তু আপনি যখন কথা বলবেন তখন আপনার এক একটা সেন্টেন্সের ইমোশন কিন্তু এক এক রকম হবে। কোথাও টোন হাই হবে, কোথাও টোন ফল করবে, কোথাও আপনার আবেগ বেশি থাকবে, কোথাও আবেগ কম থাকবে। তার মানে আপনার কথার সাথে কিন্তু আপনার এক্সপ্রেশন, আপনার টোন চেঞ্জ হবে। তার মানে ফ্লুয়েন্সি মানে হলো আপনি প্রপার স্পিডে, প্রপার টোনে আপনার যিনি অডিয়েন্স উনি যেন ভালো করে শুনে বুঝতে পারেন সেইভাবে কথা বলার নামটাই হচ্ছে ফ্লুয়েন্সি। ওকে? তাহলে এই হচ্ছে চারটা প্যারামিটার যেগুলোর উপর ভিত্তি করে ওরা আপনাদেরকে আইএলটিএস এর স্পিকিং টেস্টে মার্কিং করবে নেক্সট ক্লাস, আই মিন আপনি যখন পরীক্ষাটা দেবেন। তাহলে একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, একটা হলো লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, ফ্লুয়েন্সি। আমি নেক্সট ক্লাসে এই চারটা প্যারামিটারকে আরো ডিটেইল
উদাহরণ সহ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তাহলে বুঝে গেলাম যে কতগুলো পার্ট থাকে আর কতগুলো প্যারামিটার্স আছে। আমরা এবার তাহলে চলে যাই পার্ট ওয়ানের কয়েকটা কোয়েশ্চেন আমরা একটু প্র্যাকটিস করবো। আপনারা একটু ভালো করে সবাই মনোযোগ দেবেন, আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করবো। এখন জিজ্ঞাসা করবো বলে আপনারা পালাই যাবেন না প্লিজ, মানে বরং আপনারা থাকবেন, দেখবেন। মানে কেউ না বললে আমি জোর করবো না ইনশাল্লাহ ইনিশিয়ালি। সো যেমন ধরুন আপনাকে বললো যে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তাহলে আমরা অ্যান্সার দিতে পারি এভাবে, ওয়েল মাই নেমস, মাই নেমস, আপনার ফুল নাম বলবেন আপনি, তারপরে মাই নিক নেমস, আপনার নিক নেম কি, তারপরে মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি, আপনার পরিবার এবং বন্ধু আপনাকে কি নামে ডাকে, সো ইউ ক্যান কল মি। যেমন আমাকে যদি বলে তাহলে আমি কি বলতাম, ওয়েল মাই নেম নাইম হুসেন, মাই নিক নেমস নাইম, মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি নাইম, সো ইউ ক্যান কল মি নাইম। রাইট, খুবই সিম্পল অ্যান্সার। এবার যদি আপনাকে বলে যে ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, তাহলে আমি হয়তো এভাবে অ্যান্সার দিতাম যে থ্যাঙ্কস, আই এম ফ্রম, লেটস সে আপনি এখন কোন এলাকা থেকে এসেছেন সেই এলাকা বলবেন। ইট কুড বি ঢাকা, রাজশাহী, সিলেট, বগুড়া, কুমিল্লা, খুলনা, যশোর। তার মানে আপনার নিজের যে এলাকা সেই এলাকাটার কথা বলবেন। Which is one of the biggest cities in the country. It is popular for, এটা কি কারণে পপুলার, বিভিন্ন কারণে পপুলার হতে পারে। It is popular for something. People of my city are, আপনার এলাকার মানুষগুলো কেমন, দ্যাটস ইট। তাহলে এটাই হলো ওয়ার আর ইউ ফ্রম। তাহলে আমি লেটস আমি যদি বলি এখন, আমি যদি ঢাকা বলি তাহলে কি বলতে হবে, thanks, I'm from Dhaka, which is the capital of Bangladesh, and it is the biggest cities, one of the biggest cities in the country. It is popular for quality educational institution, available jobs and industries, and people's lifestyle. And people of Dhaka are very friendly, hardworking, speedy, and smart. এই তো এতটুকু বললেও চলবে। এটা আমি ঢাকা দিয়ে বললাম। এখন যদি আমি বলি যে ইউনো রাজশাহী, তাহলে কি বলতে হবে, থ্যাঙ্কস, আই এম ফ্রম রাজশাহী, উইচ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন দ্য কান্ট্রি, অ্যান্ড ইট ইজ পপুলার ফর এডুকেশনাল ইনস্টিটিউশনস। দেয়ার আর পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি in Rajshahi. And people of Rajshahi are hardworking, helpful, religious, and very what can I say? Very smart. হয়ে গেল। এখন যদি বলেন যে কুমিল্লা, so you could say thanks, I am from Kumilla, which is one of the biggest cities in the country. It is popular for Rasmalai, Khadi trace, and people of Kumilla are hardworking, religious, punctual, disciplined, and so on. That's it. তাহলে এই হচ্ছে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার প্যাটার্ন। আমরা একটু ইলাবোরেট করে অ্যান্সার দিব, তবে সেটা যেন রিলেভেন্ট হয়। ওকে, সো আমি একটু দুজনকে জানতে চাচ্ছি, দুজনের কাছ থেকে, ক্যান ইউ প্লিজ রেজ ইউর হ্যান্ড, আই লাইক টু অ্যান্সার, আই মিন আস্ক দ্য কোয়েশ্চেন্স এন্ড ইউ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। Are there anybody who would like to answer the question? Raise your hand, please. যারা বলতে চাচ্ছেন অ্যান্সারটা তারা একটু you could, I mean, raise your hand. Robiul Islam Tuhin. Yeah, and can you hear me, Robiul Islam Tuhin? Robiul Islam Tuhin, can you hear me? Okay. The Jisha, Saklain Mustaq, can you hear me? Saklain Mustaq? Yes, sir. Okay. So can you please tell me what's your name? Well, my name is Muhammad Saklain Mustaq. My friends and family call me uh, Saklain, and you can call me Saklain. Excellent. You have tried your best to provide all the information. বাট এখানে কথা বলার সময় আমি একটু সবাইকে বলি যে সাকলাইন হ্যাজ ট্রাইড আ লট। আমরা সাকলাইন যদি উনি এভাবে বলতেন যে ওয়েল মাই নেম সাকলাইন হোসেন, কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা, মাই নেম ইজ না বলে ইউ মাস্ট ইউজ মাই নেমস। সো আমরা স্পিকিং এর ক্ষেত্রে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করাটাকে এনকারেজ করি। সো মাই নেম সাকলাইন হোসেন, মাই নিক নেম সাকলাইন, মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি সাকলাইন, সো ইউ ক্যান কল মি সাকলাইন। থ্যাংক ইউ। আহনাফ রাফিদ চৌধুরী, ক্যান ইউ হেয়ার মি? Can you hear me, please? Yes, sir, I'm hearing you. All right, where are you from? Where are you from? Can you please?
Okay, no, I haven't got him. Robiul Islam Tuhin, you would like to get a chance. Okay, Robiul Islam Tuhin, where are you from? কেউ কি শুনতে পাচ্ছেন? I can't hear. Robiul Islam Tuhin, I have asked you, where are you from? Assalamu alaikum, sir. Answer please. Where are you from? Okay, sir. I'm from Kearneyganj, Dhaka. I'm Mm-hmm. living here from my childhood with my fathers. This is the one of the most beautiful part of Dhaka city. Mm-hmm. And এটা কি কি অনেক পপুলার এখানকার মানুষগুলো কেমন? Yeah, there people of Kearneyganj is so hospitable and friendly. They always share their passion, their emotion with their relatives and with their neighborhood. থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট। থ্যাংক ইউ। সো আমরা বেশি সময় নিব না, রাত হয়ে গেছে। সো আমরা তাহলে বুঝতে পারছিলাম যে স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয়, স্পিকিংটা আসলে আমরা 6-7টা ক্লাস এখানে পাবো। সবসময় খেয়াল রাখবেন, স্পিকিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি এরকম ক্লাস আরো 10টা 20টা 50টা করতে পারেন, তাতে কোনো লাভ হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন। এই জন্য আমরা যখন নেক্সট ডে ক্লাস করব, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ভিডিওটাকে অন রাখার জন্য। তাহলে কনভারসেশনটা আপনাদের সাথে আমার কানেক্টিভিটিটা বাড়বে, এতে সুবিধা হবে, আমি আপনার প্রবলেম বুঝতে পারবো, অ্যান্ড আই ক্যান গিভ ইউ সাজেশন আই মিন অ্যাট দ্য সেম টাইম। এই জন্য চেষ্টা করবেন একটা নয়েজ ফ্রি জায়গায় বসে ক্যামেরা অন রেখে ক্লাস করার জন্য। স্পিকিং ক্লাসটা আসলে একটু এঙ্গেজিং না হলে ঘুমায় যাওয়ার একটা ম্যাক্সিমাম চান্স থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ট্রাই ইউর বেস্ট টু বি অ্যাওয়েক থ্রু আউট দ্য ক্লাস। এই জন্য শুরু থেকেই মানে ভিডিও অন রাখা এবং একটা ভালো পরিবেশে বসা। ইনশাল্লাহ আমরা আশা করছি যে নেক্সট ক্লাস থেকে আমরা যখন ক্লাসগুলো করবো, উই উইল গো থ্রু লট মোর প্র্যাকটিসেস অ্যান্ড স্ট্র্যাটেজিস, টিপস অ্যান্ড ট্রিক্স দ্যাট উইল ডেফিনেটলি হেল্প আস টু improve our IELTS স্কিল। এখানে যেটা হয় নর্মালি যারা আইএলটিএস কোর্স করে, আমি তাদের প্রথমে একটা কথা বলবো, আপনারা কেন কোর্স করতে এসেছেন, এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, কেন কোর্স করছেন। যদি ইমোশনালি কোর্স করে থাকেন তাহলে এই কোর্স থেকে খুব বেশি বেনিফিট পাওয়ার কোনো চান্স নেই। বাট আপনার যদি একটা ভিশন থাকে যে না, আই রিয়েলি ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড ওর গো অ্যাব্রড ফর জব পারপাস অর এনি আদার পারপাস ইস কুড বি। সো আপনার কেনটা যা লাগবে, আপনি কেন আসলে কোর্সটা করছেন, এটা দরকার। আরেকটা দরকার হচ্ছে প্ল্যানিং। একটা স্মার্ট প্ল্যান করতে হবে সবাইকে। স্মার্ট প্ল্যান বলতে বোঝাচ্ছি হলো স্পেসিফিক, আপনি কোন সময় কি কাজ করবেন, স্পেসিফিক অ্যান্ড টাইম বাউন্ড। আইএলটিএস ক্লাউড কোর্স যখন করবেন তখন এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, আমি প্রতিদিন এই সময় থেকে এই সময়, লেটস সে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কিংবা রাতে 8টা থেকে 9টা পর্যন্ত আমি আইএলটিএস এর এই মডিউল প্র্যাকটিস করব। তো আমি আগামীকাল থেকে পড়বো এটা না বলে আপনাকে একটু স্পেসিফিক করে ফেলতে হবে, এরকম একটা টার্গেট নিয়ে ফেলতে হবে যে আমি আগামীকাল থেকে পড়বো, তাই না? এটা হলো খুবই বাজে কথাবার্তা। এটা না বলে বলতে হবে আমি আগামীকাল লেটস সে সোমবার সন্ধ্যা 7টা থেকে 8টা 30 পর্যন্ত নিজের বাসায় স্পিকিং প্র্যাকটিস করব। এটা হচ্ছে টার্গেট বা প্ল্যান, রাইট? স্পেসিফিক হতে হবে এবং টাইম বাউন্ড হতে হবে কখন আপনি কোন কাজটা করবেন। সো যারা কোর্স করছেন, শুরু করেছেন, তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে আজকেই মেক এ প্ল্যান ফর ইয়োর সেলফ, যে আপনি আগামী যে 3 মাস আমাদের সাথে ক্লাসগুলো করবেন, 3-4 মাস, আপনি যেন প্রতিদিন যা পড়া দেওয়া হয় সেটা যেন আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করতে পারলে এই কোর্স করে বা আমাদের ক্লাস করে যে খুব বেশি লাভবান হবেন, ব্যাপারটা এরকম হবে না আসলে। কারণ এরকম ভিডিও ইউটিউবে মিলিয়ন্স অফ ভিডিওস আছে, আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন। কিন্তু কোর্স করার আসলে টার্গেট কোন জায়গাটাতে, একটু আমাদের প্রেশার থাকবে, আমরা প্রতিদিন অন্তত পড়বো, আমাদের পড়ার একটা আগ্রহ সৃষ্টি হবে, সেই জায়গাটাতে কাজ করা। সো ডু ফোকাস অন ইট। আজকে থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান যে আগামীকাল থেকে, এখন থেকে প্রতিদিন আপনি অন্তত 1.5 থেকে 2 ঘন্টা নিজে নিজে আইএলটিএস নিয়ে পড়ালেখা করবেন। আমরা গাইডলাইন দিয়ে দিব আপনাদেরকে, ক্লাস নিব, আপনি সেভাবে প্র্যাকটিস করতে থাকবেন। আই বিলিভ 3 থেকে 4 মাস পর ইউ উইল বি গুড এনাফ টু টেক দ্য টেস্ট ইনশাআল্লাহ। আর না পড়লে আলটিমেটলি যেটা হবে, ক্লাস শুধু রেকর্ডিং হবে, বাট ইউ উইল নট গেট গুড রেজাল্টস অ্যাট অল। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক রাত হয়ে গেছে, আমি তারপরও লম্বা সময় আপনাদের সাথে কথা বলেছি। আহ, কোনো কোয়েশ্চেন থাকলে আসলে এখন অ্যান্সার দেওয়া যাবে কিনা আই ডোন্ট নো, বাট ইয়েস, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Yeah,
সো থ্যাংক ইউ সো মাচ আমাদের নাইম স্যারকে, ওনার আসলে একটা আউটস্ট্যান্ডিং ক্লাসটা আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। এন্ড আই হোপ দ্যাট আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে মূল ব্যাপারটা কোথায়। এন্ড এই জিনিসটা আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন when you guys actually attend for our next classes, আপকামিং ক্লাসগুলোতে আপনারা জয়েন করার পরে ইনশাল্লাহ সবকিছু আরো থরোলি বুঝতে পারবেন, টু দা পয়েন্টে, টু দা ডেপথ পয়েন্টে ইনশাল্লাহ। তো আজকে মোটামুটি অনেক রাত হয়ে গেছে, মোটামুটি অলমোস্ট আপনার 11টার মতো বেজে গেছে। সো এই পর্যন্ত মোটামুটি আমাদের কত 200 প্লাস applicants and actually teachers and our honorable members are available right there. সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এবং আমরা আসলে এটা শেষ করতে চাচ্ছি আজকের আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা। তো শেষ করার আগে যেটা বলতে চাচ্ছি, আমাদের এখনো যারা আমরা এনরোল হইনি, যারা আসলে আমাদের সেই কোর্সটার ক্ষেত্রে এনরোলটা হওয়া হয়নি, তো আপনারা আমাদের নেক্সট ক্লাসটা আপনারা করতে পারেন। করার পরে ইউ মে ডিসাইড আসলে আপনারা সেটা ক্ষেত্রে আপনার সামনে নেক্সট প্রসিডিউরে দিকে মুভ করবেন কিনা। তো আপনাদের ক্ষেত্রে সেই চান্সটা কিন্তু এখনো স্টিল অ্যাভেলেবেল আছে। তো আই হোপ দ্যাট সামথিং গ্রেট শ্যাল হ্যাপেন। আপনারা আপনাদের জায়গা থেকে ইনশাল্লাহ পড়াশোনার জায়গা বলেন, তারপর হচ্ছে আপনাদের যে কেরিয়ার ওরিয়েন্টেড যে ব্যাপারগুলো আছে, তো সেই জিনিসগুলোর দিকে আপনারা ইনশাল্লাহ ফোকাস করবেন। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ডে আমাদের 5 তারিখ আমাদের নাইম স্যার ইনশাল্লাহ ক্লাস নেবেন পার্টিকুলারলি ফর স্পিকিং। এবং সেটার অল দ্য স্কেডিউল, অল দ্য ডেটা শ্যাল বি প্রোভাইডেড ইন আওয়ার অ্যাকচুয়ালি গুগল ক্লাসরুম, এবং সবগুলো সেখানে দেওয়া হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানেই সেশন শেষ করতে যাচ্ছি। আর ধন্যবাদ সবাইকে, আমাদের জিএস, আমাদের এজিএস, চাকসুর, তারপর আমাদের হচ্ছে এমডি স্যার, আমাদের নাইম স্যার, তাছাড়াও আমাদের যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভ কামনা নিয়ে ইনশাল্লাহ শেষ করছি আমাদের আজকের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। We live in